বঙ্গোপসাগরে গভীর অতলে লুকিয়ে থাকা এক দানবের আবির্ভাব ঘটেছে জেলেদের জালে। প্রায় ২০ মণ ওজনের বিশালাকৃতির একটি খটক মাছ, যার মুখটি দেখতে হুবহু কাঠকাঠার করাতের মতো, ধারালো, ভয়ঙ্কর এবং অদ্ভুত সুন্দর। অবিশ্বাস্য হলেও সত্যি, এই সামুদ্রিক দানবের পেট কাটতেই লিটারের পর লিটার তেল বেরিয়ে আসছে, যেন সমুদ্রের গোপন সম্পদ উন্মোচিত হচ্ছে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জেলেরা সাধারণ মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। স্থানীয়রা এটিকে খটক মাছ বা করাতি হাঙ্গর বলে ডাকেন। এর করাতের মতো লম্বা দাঁতালো মুখের অংশ শিকার ধরার জন্য প্রকৃতির অসাধারণ অস্ত্র। এই মাছটি শুধু আকারে বিশাল নয়, এর চেহারাও এতটাই অনন্য যে একবার দেখলে ভুলে যাওয়া কঠিন। মাছটি ধরা পড়ার পর খবর ছড়িয়ে পড়তে কাঠালিয়ার জেলেপল্লীতে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার ভোরে জেলেরা এটিকে আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসেন। সেখানে নিলামে তোলা হয় মাছটি। পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারে আড়তদার মোহাম্মদ মোস্তফা কামাল ও মোহাম্মদ হোসেন শরীফ যৌথভাবে প্রায় ৫ লাখ টাকায় এই দানবকে কিনে নেন। স্থানীয় বাজারে এ ধরনের বিরল মাছের চাহিদা অস্বাভাবিক। ক্রেতারা বলছেন, এমন মাছ সাধারণত পাওয়া যায় না, একবার দেখারও সুযোগ কম। কেউ কেউ আবার এর ঔষধি গুণের কথা তুলে ধরেন। স্থানীয় জ্ঞানী গুণীরা দাবি করেন, এই মাছের তেল ও মাংস ক্যান্সার, গ্যাংগ্রিন, কোমরের ব্যথা এবং হাড়ের সমস্যায় বিশেষ উপকারী। হাড় কোমরে ব্যবহার করলে নাকি দ্রুত আরোগ্য হয়। এসব দাবি বৈজ্ঞানিকভাবে যাচাই করা হয়নি। বুধবার সকাল ১০টায় মাছটি মঠবাড়িয়া মাছ বাজারে নিয়ে আসা হয়। বিশাল দেহ কাটার কাজ শুরু হতেই বাজারে উৎসুক জনতার ঢল নামে। স্কুলগামী শিক্ষার্থীরা পর্যন্ত বন্ধুদের সঙ্গে ছুটে আসে এই অদেখা দানব দেখতে। এক শিক্ষার্থী বলে, এত বড় মাছ আগে কখনো দেখিনি, করাতের মতো মুখটা দেখে হয়তো ভয় লাগছে। বিক্রেতারা প্রথমে প্রতি কেজি ২০০০ টাকা দরে মাছ বিক্রি শুরু করেন। স্থানীয়দের সুবিধার্থে দাম কিছুটা কমিয়ে রাখা হয় বলে জানান আড়তদাররা। এক ক্রেতা বলেন, আমরা সাধ্যমতো কিনছি, দামটা আমাদের নাগালের মধ্যেই আছে। এমন সুযোগ জীবনে একবারই আসে। বাজার জুড়ে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। শত শত মানুষ মাছ কাটা দেখছিলেন, ছবি তুলছিলেন এবং কেউ কেউ অংশ নিচ্ছিলেন কেনাকাটায়। অনেকে বলছেন, এই মাছের মাংসের স্বাদ নাকি অসাধারণ, আর তেল তো সোনার চেয়েও দামি। করাতি হাঙ্গর বা খটক মাছ বিশ্বের অন্যতম বিরল ও প্রাচীন প্রজাতির মাছের একটি। এদের মুখে থাকা ধারালো দাঁতগুলো শিকারকে আঘাত করে ধরতে সাহায্য করে। বঙ্গোপসাগরে এ ধরনের বড় আকারের নমুনা খুব কমই দেখা যায়। পরিবেশবিদরা বলছেন, অতিরিক্ত মাছ ধরা, জলবায়ু পরিবর্তন এবং আবাসস্থল নষ্ট হওয়ায় এই প্রজাতি হুমকির মুখে। তবে স্থানীয় জেলেরা এখনও এটিকে জীবিকার অংশ হিসেবে দেখেন। এক জেলে বলেন, সমুদ্র আমাদের দেয়, আমরা নেই, কিন্তু এমন বড় মাছ ধরা সত্যিই ভাগ্যের ব্যাপার। মাছ কাটা ও বিক্রির মাঝে বাজারে উৎসবের আমেজ তৈরি হয়, কিন্তু পরবর্তীতে কিছু সূত্রে জানা যায় মাছটি খাবার অনুপযোগী বলে দাবি করে প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা হয় এবং মাটি চাপা দেওয়া হয়। এই ঘটনা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। এই ঘটনা শুধু একটি বড় মাছ ধরার খবর নয়, এটি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য, জেলেদের জীবিকা এবং বিরল প্রজাতি সংরক্ষণের মধ্যে চলমান সংঘাতের একটি জীবন্ত উদাহরণ। সমুদ্রের এমন দানব যখন জালে আটকে যায়, তখন স্থানীয় অর্থনীতি চাঙ্গা হয় ঠিকই, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই বিরলতা কতদিন টিকে থাকবে? অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোট সহ ১১টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটির সরকারপক্ষের সংসদ সদস্যরা। তবে এই কমিটির বিরোধী দলীয় ৩ জন সদস্য এবং অধ্যাদেশের ক্ষেত্রে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে অধ্যাদেশ বহাল রাখার প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বিশেষ কমিটির প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করেছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে এবং ৪টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনার সুপারিশ করা হয়েছে। ২০২৪ সালে ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসব অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত জাতীয় সংসদ এসব অধ্যাদেশ যাচাই বাছাই করে রিপোর্ট পেশ করার জন্য বরিশাল ৩ আসনের সংসদ জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে, যেখানে বিরোধী দলের ৩ জন সদস্য উপস্থিত ছিলেন। এই কমিটি ৩টি বৈঠক করে যাচাই বাছাই করেছে। এক্ষেত্রে অধ্যাদেশগুলো কি প্রয়োজনে প্রণয়ন ও জারি করা হয়েছে তা জানার জন্য কমিটি অধ্যাদেশগুলোর সঙ্গে
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের মতামত নিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে কমিটির সরকার, দলের সাংসদ ও বিরোধী দলের সাংসদরা 13টি অধ্যাদেশের বিষয়ে একমত হতে পারেনি। ফলে বিরোধী দলের সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান এবং গাজী নজরুল ইসলাম এই 13টি অধ্যাদেশে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে। এসব অধ্যাদেশে বিরোধী দলের সাংসদরা নোট অফ ডিসেন্ট দিয়ে অধ্যাদেশ বলবৎ রাখার কথা বলেছে। অন্যদিকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 পাশের বিষয়ে সরকার পক্ষ ভিন্ন নীতি অনুসরণ করতে চাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মেইলে কোনো চিঠি আসেনি বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেছেন, সে ধরনের কোনো চিঠি এলে ওই আইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং যাদের পক্ষে আসবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দপ্তরে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। কিংসলে নেপলি নামের যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠানো হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ বেরিয়েছে। কিংসলি নেপলি নামের একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এর অবস্থান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। এটি 80 বছরের বেশি সময় ধরে আইনি সেবা দিয়ে আসছে। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে কোনো বিচারককে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে কি ডিআর আইসিটি বলবে নাকি অনারেবল জজ? যদি ব্রিটিশ ল ফার্মের পক্ষ থেকে বলা হয় তাহলে তাদের এটুকু জানার কথা। এটা তো মনে হচ্ছে একেবারে একটি ভুয়া চিঠি, কিংবা কোনো ভুয়া ল ফার্ম দেশ থেকে হচ্ছে কিনা, কেরানীগঞ্জ জিঞ্জিরা থেকে হচ্ছে কিনা তা বলা যাচ্ছে না। এরকম উড়ু চিঠি আসার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে কোনো কার্যক্রম বিতর্কিত হবে না বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, শেখ হাসিনা সম্পর্কে চিঠির মধ্যে যা বলেছে তা কোনো ল ফার্মের আইনগতভাবে বলার অধিকার নেই, কারণ শেখ হাসিনা পলাতক। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনাকে গত বছরের 17 নভেম্বর মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সংসদ অধিবেশনে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি নাকি সংসদে দাঁড়িয়ে একটি অসত্য কথা বলেছি। ওনাকে আল্লাহ দক্ষতা দিয়েছেন, তিনি সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এজন্য আমি ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি সংসদে দাঁড়িয়েছি। বিরোধী দলীয় নেতার এমন বক্তব্যের পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, এটা গতকালকের বিষয়, গতকালকেই বিষয়টি শেষ হয়ে গেছে, এটা নতুন করে সংসদে তোলার কোনো প্রয়োজন নেই। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা দুটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। মিথ্যা শব্দটি অসংসদীয় হিসেবে এক্সপান্স করার জন্য অনুরোধ করব। দ্বিতীয় কথা হচ্ছে, উনার গতকালকের কথার প্রেক্ষিতে আমি বলেছিলাম বিরোধী দলীয় নেতা সংসদে একটি অসত্য ব্যাখ্যা উপস্থাপন করেছেন। সেটা ছিল রুলস 62 অনুসারে আপনি তারপরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন উনারা ওয়াকআউট করার অনেক পরে। তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পঠিত হইল কিভাবে? সুতরাং আমি বলছি সেই বক্তব্যটা অসত্য। এরপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিভ্রান্তি এখানে একই বিষয়ে একই প্রস্তাব একজন স্বতন্ত্র সদস্য এনেছিলেন। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে, শুধু নাম বদল হয়েছে, প্রস্তাব ঠিক আছে। আমি তো আগেরটা জানতাম বলেই এসেছি, আমি তো কোনো ভুল তথ্য দেইনি।